আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৭ উৎপাদন ব্যয় হিসাব ও বেতন ও মজুরি বিবরণী। এই টপিক থেকে যশোর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের উদ্দীপকটি ছিল একটি কারখানায় 50 জন শ্রমিক সপ্তাহে 48 ঘন্টা কাজ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি কারখানায় 50 জন শ্রমিকে কাজ করে সপ্তাহে মানে প্রতি সপ্তাহে তারা 48 ঘন্টা করে কাজ করে। এটা হচ্ছে স্বাভাবিক কর্মঘন্টা, অর্থাৎ প্রত্যেকে 48 ঘন্টা। এখানে শ্রমিক আছে 50 জন, তার মানে প্রত্যেকে এক সপ্তাহে কাজ করে কত 48 ঘন্টা করে। ঠিক আছে, একজনে 48 ঘন্টা, আরেকজনে 48 ঘন্টা, এরকম প্রত্যেকের কর্মঘন্টা কত 48 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে ঘন্টা প্রতি তারা 10 টাকা হারে স্বাভাবিক মজুরি পান। এই যে 48 ঘন্টা কাজ করে তারা 1 ঘন্টায় মজুরি পান, স্বাভাবিক মজুরি পান কত 10 টাকা করে। তারপরে 2023 সালে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কারখানাটি 60 ঘন্টা চালু ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা যেহেতু সাপ্তাহিক ভিত্তিক অঙ্ক, অর্থাৎ সপ্তাহে এক সপ্তাহের অঙ্ক, তাহলে তারা কি বলেছে 2023 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কারখানাটি 60 ঘন্টা চালু ছিল। একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে কোম্পানির স্বাভাবিক কর্মঘন্টা ছিল কত 48 ঘন্টা। হঠাৎ করে যখন একটি সপ্তাহের প্রথমে কি 60 ঘন্টা চালু ছিল, তার মানে কি যে 60 ঘন্টা স্বাভাবিক কর্মঘন্টা যেহেতু 48, তাহলে 60 ঘন্টা তারা কাজ করেছিল। তাহলে 60 মাইনাস 48, এই যে 12 ঘন্টা ডিফারেন্স, এই 12 ঘন্টাটা হচ্ছে ওভারটাইম মজুরি, অর্থাৎ প্রত্যেকে ওভারটাইম করেছিল কত করে 12 ঘন্টা করে। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, তাদের স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 48 ঘন্টা। ঠিক আছে, হঠাৎ করে তারা 60 ঘন্টা চালু রেখেছিল, তার মানে এই যে 48 আর 60 এর ডিফারেন্স হচ্ছে 12 ঘন্টা। এই 12 ঘন্টা তারা যে চালু রেখেছিল, এই 12 ঘন্টা কি বলা হয় ওভারটাইম সময়। ঠিক আছে, তারা ওভারটাইম ঘন্টা করে কত করেছে, প্রত্যেকে 12 ঘন্টা করে করেছে। 50 জন শ্রমিক যেহেতু প্রত্যেকে কত ঘন্টা করেছে 12 ঘন্টা করেছে। তারপরে ওভারটাইম মজুরির হার, এই যে 12 ঘন্টা তারা কাজ করেছে তাদেরকে কত টাকা ঘন্টা দেওয়া হবে। এখানে বলা হয়েছে ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির দ্বিগুণ, অর্থাৎ স্বাভাবিক মজুরি তুমি কাজ করে বলা স্বাভাবিক কর্মঘন্টা যখন কাজ করতা তখন দেওয়া হতো কত করে 10 টাকা করে, আর যখনই ওভারটাইম করবে তখন দেওয়া হবে কি এই যে 10 টাকার দ্বিগুণ। অর্থাৎ তারা বলেছে ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির দ্বিগুণ। স্বাভাবিক মজুরি আমাদের ছিল কত 10 টাকা ঘন্টা। ঠিক আছে, 10 টাকা পার আওয়ার যদি থাকতো, এখন তুমি যখন ওভারটাইম করতা তখন তোমাকে দ্বিগুণ দিবে, 10 টাকার দ্বিগুণ মানে 20 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে বলেছে শ্রমিকগণ নিয়মিত মজুরির 50% বাড়ি ভাড়া ভাতা। এই যে নিয়মিত মজুরি মানে কি স্বাভাবিক মজুরি। ঠিক আছে, অর্থাৎ মূল মজুরি। নিয়মিত মজুরি মানে অর্থাৎ এক সপ্তাহে তাদেরকে যে মজুরি দেওয়া হয় অথবা মূল মজুরি অথবা মূল বেতনের 50% কি দেওয়া হবে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে। এই বাড়ি ভাড়া ভাতা এই বাড়ি ভাড়া ভাতা শ্রমিকদের মূল নিয়মিত মজুরিকে বৃদ্ধি করবে অথবা মূল মজুরিকে বৃদ্ধি করবে, তাই মোট উপার্জনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে যাতায়াত ভাতা 20%, এটা এই যে 20% সর্বদা মূল বেসিক যে ওয়েজেস দেওয়া থাকবে, অর্থাৎ বেসিক বেতন অথবা বেসিক মজুরির 20%। তারপরে 10% আবার টিফিন ভাতা, 5% চিকিৎসা ভাতা, এগুলো সব যোগ হবে। ঠিক আছে, তারপরে শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% ভবিষ্যৎ তহবিলে এবং 2% কল্যাণ তহবিলে দান করে। এই যে এখানে বলে দিয়েছে শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% ভবিষ্যৎ তহবিলে দান করে। ভবিষ্যৎ তহবিলে কোথাও নিয়োগকর্তার কথা উল্লেখ নেই, অর্থাৎ এই ভবিষ্যৎ তহবিলটা শুধু শ্রমিকদের তহবিলের দ্বারা শ্রমিকদের অর্থের দ্বারা গঠিত হয়েছে। তাই শ্রমিক যেহেতু মাসে মাসে টাকা দিয়ে দেয় অথবা সপ্তাহে সপ্তাহে এই ভবিষ্যৎ ফান্ডে টাকা দিয়ে দেয়, তাই এই যে শ্রমিকদের নিয়মিত মজুরি আছে এই মজুরিকে হ্রাস করে এই জন্য এটা কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। 2% কল্যাণ তহবিলে দান, কল্যাণ তহবিলে অর্থাৎ যত প্রকার তহবিলে শ্রমিকগণ দান করে সব কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ক ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। এটাকে অনেকভাবে বলা যায়, যেমন মোট উপার্জন, মোট অর্জন, মোট বেতন, মোট মজুরি, যা ইচ্ছা সেভাবে তারা বলে দেয়, সবগুলো এক কথা, তোমরা ভয় পাওয়ার কিছু নেই। গ নাম্বার শ্রমিকদের নিট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি নিট উপার্জন কিভাবে বের করি, মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ দিলে আমরা নিট উপার্জন পাই। চলো আর দেরি না করে আমরা অঙ্কটি সমাধান দেখে আসি। তারা ক নাম্বারে কি বলেছে ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করার কথা বলেছি। ক নাম্বার, তাহলে লিখতে পারি ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে ছিল 48 ঘন্টা স্বাভাবিক কর্মঘন্টা,
এপ্রিলের প্রথম সপ্তাহে আমাদের কাজ হয়েছিল 60 ঘন্টা, যেহেতু স্বাভাবিক কর্মঘন্টা 48, তাহলে অতিরিক্ত যে কাজটা এটাই ওভারটাইম কাজ, ঠিক আছে, ওভারটাইমের ঘন্টা। তাহলে 48 এই 60 মাইনাস হচ্ছে 48, টোটাল হলো 12 ঘন্টা। এর মানে প্রত্যেক শ্রমিক 12 ঘন্টা করে ওভারটাইম করেছিল, ঠিক আছে। এখন ওভারটাইমের মজুরির হার কত, তারা বলেছে ওভারটাইম মজুরির হার হচ্ছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তাহলে স্বাভাবিক মজুরি কত, 10 টাকাতে 10 টাকা দ্বিগুণ কত, 20 টাকা। তাহলে 12 × 20, আর শ্রমিক ছিল হচ্ছে তোমার 50 জন, তাহলে 50, তাহলে টোটাল ওভারটাইম মজুরি বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের শ্রমিক সংখ্যা, আমাদের কর্মঘন্টা টোটাল এপ্রিলের প্রথম সপ্তাহে হয়েছিল 60 ঘন্টা। আমাদের স্বাভাবিক কর্মঘন্টা কত, স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 48 ইন্টু হচ্ছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ অর্থাৎ 20 টাকা, আর 50 জন শ্রমিক ছিল, 50 দ্বারা গুণ করবা। 60 ঘন্টা থেকে 48 স্বাভাবিক ঘন্টা বাদ দিলে 12 ঘন্টা থাকবে, ঠিক আছে। এই যে 12 ঘন্টা, এই 12 ঘন্টাকে বলে হচ্ছে ওভারটাইম সময়, ওভারটাইম ঘন্টা। তারা ওভারটাইম করেছে 12 ঘন্টা, কত করে, 20 টাকা করে। আর কতজন শ্রমিক, 50 জন শ্রমিক। তাহলে টোটাল আসলো কত, 12,000 টাকা। টোটাল তারা ওভারটাইম মজুরি কত পেল, 12,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো খ নাম্বার কি বলেছে। খ নাম্বারে তারা বলেছে শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। চলো শ্রমিকদের মোট উপার্জনটি দেখে আসি। মোট উপার্জনের মধ্যে কোন কোন আইটেম অন্তর্ভুক্ত হবে, যে আইটেম আমাদের মূল উপার্জনকে অর্থাৎ মূল বেতনকে বৃদ্ধি করে সবগুলো উপার্জনই এখানে অন্তর্ভুক্ত হবে। আমি আবারও বলছি, যে আইটেম মূল মজুরি অথবা মূল বেতনকে বৃদ্ধি করে সবগুলো আইটেম মোট উপার্জনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে খ নাম্বার দিয়ে লিখতে পারো, মোট উপার্জনের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা আমাদের মূল বেতন ফার্স্ট অফ অল লিখবা, যেহেতু এটা প্রত্যেক জায়গায় মজুরির কথা উল্লেখ আছে, ঠিক আছে, এখানে মজুরির কথা উল্লেখ আছে, তাহলে লিখতে পারো মূল মজুরি। এই যে মূল মজুরি যখন কাজ করবা তখন একটু খেয়াল করো আমরা কিভাবে বের করব। আমাদের প্রতিষ্ঠানের মধ্যে স্বাভাবিক কর্মঘন্টা ছিল কত, 48 ঘন্টা। তাহলে এখানে লিখতে পারো এই যে 48 ইন্টু আমাদের স্বাভাবিক কর্মঘন্টার হার কত ছিল, মজুরির হার ছিল হচ্ছে 10 টাকা করে। কত টাকা করে, 10 টাকা করে। তাহলে 48 ঘন্টা স্বাভাবিক ঘন্টা আর 10 টাকা করে হচ্ছে রেট। কতজন শ্রমিকে কাজ করেছিল একত্রে, 50 জন শ্রমিক। তাহলে 50 দ্বারা গুণ করবা, ঠিক আছে, 50 দ্বারা গুণ করবা। তাহলে 48 ইন্টু 10 ইন্টু 50 গুণ করলে আমাদের ফলাফলটি আসতেছে 24,000 টাকা। কত আসতেছে, 24,000 টাকা। তারপরে এই যে মূল মজুরিকে কে কে বৃদ্ধি করে একটু দেখো। তারপরে কি আছে, কারখানাটি এত ঘন্টা চালু ছিল, ওভারটাইম মজুরি। তাহলে ওভারটাইম মজুরি আমাদের বৃদ্ধি করে, ঠিক আছে, মূল মজুরিকে ওভারটাইমে বৃদ্ধি করে। তাহলে লিখতে পারো ওভার টাইম মজুরি। এই যে ওভারটাইম মজুরি আমরা টোটাল বের করেছিলাম কত ঘন্টা, এই যে ওভারটাইম মজুরি আমরা বের করেছিলাম ক নাম্বারে, 12 ঘন্টা, ঠিক আছে। ওভারটাইম মজুরি কত বের করেছিলাম, 12 ঘন্টা। তাহলে এখানে আমরা লিখতে পারি ওভারটাইম মজুরি 12 ঘন্টা। তারপরে কি বলেছে, শ্রমিকগণ নিয়মিত মজুরি 50% এর মূল মজুরি, হ্যাঁ, নিয়মিত মজুরি 50% বাড়ি ভাড়া ভাতা পায়। মূল মজুরি মানে হচ্ছে কি, এই যে বাড়ি ভাড়া ভাতা, এটা মূল মজুরিকে বৃদ্ধি করে। এই জন্য এই যে নিয়মিত মজুরি শব্দের অর্থ, এই যে নিয়মিত মজুরি শব্দের অর্থ হচ্ছে বেসিক, মানে হচ্ছে তোমার মূল যে কথাটা থাকে, মূল মজুরির 50%। তাহলে তুমি লিখতে পারো বাড়ি ভাড়া ভাতা মূল মজুরি হচ্ছে 24,000 টাকা, ঠিক আছে। এই যে 24,000 টাকার কত পার্সেন্ট, 50%। 24,000 টাকার 50% হচ্ছে 12,000 টাকা। কত টাকা, 12,000 টাকা। তারপরে আমাদের কি আসবে, তারপরে দেখো আমাদের আছে 20% যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা কি বলেছে, 20%। তাহলে এটা কার উপরে ধরবো, সর্বদা মূল বেতন অথবা মূল মজুরির উপর ধরতে হবে, ঠিক আছে। পার্সেন্ট গুলো মূল বেতন অথবা মূল মজুরির উপর ধরতে হয়। কত পার্সেন্ট, 20%। তাহলে 4,800 টাকা, 4,800 টাকা। তার পরবর্তীতে কি আছে দেখো, এই যে 10% টিফিন ভাতা আছে। তারপরে কি আছে, টিফিন ভাতা আছে। তাহলে লিখতে পারো টিফিন ভাতা, এটাও 10% আছে। তাহলে এই পার্সেন্ট গুলো কার উপরে ধরতে হয়, এই পার্সেন্ট গুলো সর্বদা ধরতে হচ্ছে মূল মজুরির উপর, 24,000 টাকা। তাহলে এই যে 24,000 টাকা ইন্টু হচ্ছে 10%, ঠিক আছে। তাহলে হচ্ছে 2,400 টাকা, 2,400 টাকা। তারপরে কি আছে, তারপরে আছে 5% চিকিৎসা ভাতা, ঠিক আছে। তাহলে লিখতে পারো চিকিৎসা
ভাতা, এই যে 5% ধরবা, কার উপরে ধরবা? এটা সর্বদা মূল বেতনের উপর ধরতে হবে, ঠিক আছে। এই যে 24,000 টাকা ইন্টু হচ্ছে তোমার 5%, তাহলে তোমার টাকা আসতেছে কত? 1200 টাকা। এখন তুমি যদি 24,000, 12,000, 12,000, 4,800, 2,400, 1,200 এই টাকাগুলো যোগ করো, তাহলে তোমার মোট উপার্জন চলে আসবে এই যে 56,400। 56,400 এটা তোমার হচ্ছে মোট উপার্জন। এটা কি? মোট উপার্জন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো। এখন আসো গ নাম্বার রিকোয়ারমেন্টটিতে আমাদের বলেছে শ্রমিকদের নিট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। তুমি যদি নিট উপার্জন বের করো, কিভাবে বের করবা? মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিতে হয়, তাহলে নিট উপার্জন চলে আসবে। এখন আসো আমরা মোট উপার্জন যেহেতু পেয়েছি, আমরা মোট কর্তনটা বের করে নিয়ে আসি। ফার্স্টে লিখতে পারো বিবরণ টাকা টাকা এখানে একটু খেয়াল করো, আমাদের কি বলা হয়েছে? মোট কর্তনের মধ্যে কোন কোন আইটেম অন্তর্ভুক্ত হবে? এই শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% ভবিষ্যৎ তহবিলে এবং 2% কল্যাণ তহবিলে দান করে, এই দুইটা আইটেম আসবে। তাহলে লিখতে পারো ভবিষ্যৎ তহবিল, ভবিষ্যৎ তহবিল স্বাভাবিক বেতনে, ঠিক আছে, অথবা স্বাভাবিক মজুরির 10% ভবিষ্যতে প্রদান করে। তাহলে স্বাভাবিক মজুরি আমাদের খ নাম্বারে দেখো, স্বাভাবিক মজুরি ছিল 24,000 টাকা। স্বাভাবিক মজুরি আমাদের কত ছিল? 24,000 টাকা। এখন এই যে 24,000 টাকার কত করবে? 10% করবে, তাহলে কত চলে আসবে? তাহলে 2,400 টাকা চলে আসবে, 2,400 টাকা চলে আসবে। তারপরে তারা কি বলেছে? তারপরে বলেছে 2% কল্যাণ তহবিলে দান করবে। এই পার্সেন্টটা মূল উপার্জনের মোট মজুরির উপরে অন্তর্ভুক্ত ধরতে হবে। এখন কি লিখবা? কল্যাণ তহবিলে দান, কল্যাণ তহবিল, কল্যাণ তহবিল আমাদের মূল মজুরি কত ছিল? 24,000 টাকা। 24,000 টাকাকে তুমি কি করবা? 2% করবা, ঠিক আছে। 24,000 টাকা কি করবা? 2% করবা, তখন তোমার চলে আসবে টাকা 480 টাকা, 480 টাকা। এখন 2,400 টাকা, এই যে 2,400 টাকা এবং 480 টাকা যদি যোগ করো, তাহলে তোমার টাকা আসতেছে 2,880 টাকা। এটা হচ্ছে তোমার মোট কর্তনের পরিমাণ। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা খ নাম্বারে মোট উপার্জন বের করেছি। এখন গ নাম্বারের 1 নম্বরে আমরা 2,880 এটা মোট কর্তন বের করেছি। এখন তুমি কি করতে পারো? গ নাম্বারের 2 নাম্বার যে রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে নিট উপার্জনের পরিমাণ, তুমি লিখতে পারো কি? পরিমাণ নির্ণয়। কি লিখতে পারো? মোট উপার্জন। মোট উপার্জন আমরা খ নাম্বারে বের করেছিলাম 56,400। এটা থেকে বাদ যাবে কি? মোট কর্তন। মোট কর্তন দেখো আমরা এখন বের করেছি, যে মোট উপার্জন আমরা খ নাম্বারে, এই যে খ নাম্বারে আমরা বের করেছি কত? 56,400 টাকা। এখন আমরা 56,400 টাকা লিখলাম এবং খ নাম্বারে 1 নম্বর রিকোয়ারমেন্টে আমরা বের করেছি মোট উপার্জন কত বের করেছি? এই যে 2,880, এই যে 2,880। তাহলে তোমার কত দাঁড়ালো? তাহলে এই 56,400 থেকে তোমার 2,880 তুমি যদি বিয়োগ করো, তাহলে তোমার আনসারটি দাঁড়াচ্ছে 53,520 টাকা, ঠিক আছে। এই যে বের হয়েছে, এটাই আমাদের নিট উপার্জন। এটাই আমাদের কি? নিট উপার্জন, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।